এটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার এবং তিনি তার মতন করে লিখেছেন। আমিও তার মতন করেই পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিতের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষী ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে বিষয়ই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে, হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোন জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা।
কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করেই। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন, তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফুঁ দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে ৬-৭ জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান, যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামল কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর ১.৫ আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বরও ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়া পাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন। অলরাইট, আমরা চলে যাব পরবর্তী ঘটনা। তবে এটিতে ইমেইল এবং ইমেইলটা পড়ে আসতে চাই। আশা করছি ইমেইলটাও আপনাদের অনেক 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 ভালো লাগবে। চলুন শুনে আসি একটা ইমেইল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সুবর্ণা আক্তার, 2014 থেকে ভূত এফএম শুনছি। আমি ভূত এফএমের সকল শ্রোতাদের জন্য একটা ঘটনা পাঠালাম। এটা আমার সাথেই ঘটে যাওয়া। আমি বর্তমানে চাকরির জন্য
ময়মনসিংহে আছি, তাই স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব না। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। দিনটি 2013 সালের জানুয়ারি মাসের কোনো একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর সেনপাড়ায়। তখন প্রচন্ড ঠান্ডা। দুপুরের খাবার শেষে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা মাইকিং এর আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙে গেল। আমি একটু সজাগ হয়ে মাইকিং এ কি বলছে তা শুনতে চাইলাম। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে আর সেটার জন্য মাইকিং চলছে, কিন্তু শুনলাম একজন লোক মারা গেছে এবং তার জানাজার নামাজের জন্য মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমি একটু অবাক হলাম, কারণ সব সময় দেখেছি যে কেউ মারা গেলে এলাকার মসজিদে মাইকিং করে জানানো হয়, কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য রাস্তায় মাইকিং চলছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মাইকিং এর আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো। মনে হলো এবার আমার বাসার পাশ দিয়ে গেল আওয়াজটা। এরপর আবার দূরে চলে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে মাইকিং এর কথাটা বলতেও ও বলল ও কোনো মাইকিং শুনতে পায়নি। আমি ব্যাপারটাকে নরমাল ভাবে নিলাম। তখন বাজছিল বিকেল 4:30। আমার ক্লাস ছিল সন্ধ্যা 6:30-এ। তাই একটু পরেই আমি ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA করছিলাম। আমি ভার্সিটির নাম বলছি না। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। সেদিন প্রচন্ড জ্যাম থাকার কারণে 6:30-এর বেশি বেজে গেল ভার্সিটি পৌঁছাতে। আমার এক ফ্রেন্ড SMS দিয়ে জানতে চাইলো আমি কোথায়। অ্যান্সার দিলাম। একটু পর আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস 207 নম্বর রুমে। আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম দরজাটা চাপানো। দরজায় ক্লাস টাইমে সাধারণত চাপানোই থাকে। আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের বাইরে রুমের সবকটা লাইট বন্ধ। আমি দরজার উপরে নাম্বার প্লেটটা আরো একবার দেখলাম। ঠিকই তো আছে, 207 নম্বর রুম। এটাই তো, ভুল হওয়ার কোনো কারণ নেই। ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে। আমি 207 নম্বর রুমে ঢুকে লাইট জ্বালালাম। ক্লাসে কোনো ব্যাগ, বই খাতাও চোখে পড়ল না। আমি ফ্রেন্ডকে একটা SMS দিয়ে জানতে চাইলাম কত নম্বর রুমে ক্লাস হচ্ছে আজ, আর রুমে SMS এর অ্যান্সারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এর ভেতর 6-7 মিনিট পার হয়ে গেল। হঠাৎ মনে হলো SMS টার কোনো অ্যান্সার তো আসলো না। আমি আমার মোবাইলটা চেক করতে দেখলাম যে নেটওয়ার্ক নেই। আমার তখন মনে হলো এখানে বসে না থেকে অফিস রুমে খোঁজ নিলেই তো আমি জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে। রুম থেকে বের হলাম আর সাথে সাথেই SMS-টা আসলো। আমার ফ্রেন্ড লিখেছে 207 নম্বর রুম। আমি 207 নম্বর রুমে তখনও দাঁড়িয়ে। পাশের রুমের নম্বরটা দেখলাম 206। নিশ্চয়ই আমার ফ্রেন্ড আমার সাথে দুষ্টুমি করছে, এটাই ভাবলাম। আমি এটা দুষ্টুমি করার সময় না, তাই আমি খুব বিরক্তি নিয়ে অফিস রুমে গিয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে। ওখান থেকে আমাকে জানানো হলো 207 নম্বর রুমে। ততক্ষণে 7টারও বেশি বেজে গেছে। আমি আবার 207 নম্বর রুমের সামনে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে রুমের দরজাটা খুললাম আর এবারও আগের মতোই দেখলাম রুমের লাইট সব বন্ধ। আমি প্রচন্ড ভয় পেলাম আর থাকতে পারলাম না। ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। আমি কাউকে বলতে পারছিলাম না যে এটাই আমার ক্লাস। আমার ক্লাসই আমি খুঁজে পাচ্ছি না। একটা অবিশ্বাস আর ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে আমি 8টা বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। 8টার সময় আমাদের 10 মিনিট ক্লাস ব্রেক থাকতো। ওই টাইমটায় ক্লাসের সবাই বাইরে আসতো। 8টায় আমি বাইরে দেখি ক্লাসের সবাই ভার্সিটির বাইরে চা খাচ্ছে। ওরা আমাকে জিজ্ঞেস করলো ক্লাসে যাওনি কেন। ওদেরকে কিছু বললাম না। ব্রেক শেষে আমি আমার ফ্রেন্ড অন্যদের সাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সবাই আমাকে খুব অবাক করে দিয়ে 207 নম্বর রুমে ঢুকে গেল। অন্যদিনের মতো এই ক্লাসটা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু আমার কাছে সব অস্বাভাবিক মনে হচ্ছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে ভার্সিটিতে আমি আটকা পড়ে যাব। কেবলই মনে হচ্ছিল যে আমার মনে হয় পেছনের থেকে কেউ আমাকে ফলো করছে। সেদিন খুব জ্বর নিয়ে আমি বাসায় ফিরলাম। বিকেল থেকে যা যা ঘটেছে আমার মা বোনকে সব বললেও তারা বিশ্বাস করলো না। আমার মা খুবই সাহসী মানুষ, বলল হয়তো তোমার ভুল হয়েছে, ঘরেই কদিন রেস্ট নিতে বললেন। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল।
কিন্তু আমি জানতাম না তখনও আমার জন্য আরো কিছু অপেক্ষা করছিল। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। রাত তখন 3:30। আমি শুনতে পেলাম একজন মানুষের জানাজার নামাজের জন্য খুব করুণ ভাবে ডাকা হচ্ছে। সেই ডাকটা সহ্য করার মতো সেই ডাকটা না, এবং মাইকিং এর আওয়াজ এবং ডাকটা সহ্য করার মতো না। আমার পাশে ঘুমিয়ে থাকা আমার বোনকে জাগিয়ে তুললাম, কিন্তু ও কোনো মাইকিং এর আওয়াজ শুনতে পেল না। আমি তখনও সেই মাইকিং শুনতে পাচ্ছিলাম। পরে আরো কয়েকটা রাতও এভাবেই মাইকিং এর আওয়াজই আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ভয় পেতাম, কিন্তু এই কথাগুলো বললেও কেউ বিশ্বাস করবে না ভেবে আর বলা হতো না। তো একদিন যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙলো। মোবাইলে দেখলাম তখন রাত 3:30। দূর থেকে মাইকিং এর আওয়াজটা কাছে আসছিল। কেন যেন সেদিন আমার খুব কৌতূহল হলো কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি আমার রুম থেকে সাথে লাগোয়া বারান্দাটা চলে এলাম। আমি দোতলা বারান্দার থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মানুষ দূর থেকে হেঁটে আসছে। মানুষগুলো আরো কাছে আসার পর আমি কান্নার শব্দ শুনতে পেলাম। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই ছিল, সাথে একটা ভ্যানে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা। একজন লোক সবার সামনে সেই সবাইকে জানাজার নামাজের জন্য ডাকছে। মানুষগুলো হাঁটতে হাঁটতে ঠিক আমাদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। এবার সবাই ওপরে তাকালো ঠিক আমার দিকে। আমার মনে হচ্ছিল আমার ঘরে ঢুকে যাওয়া উচিত, কিন্তু আমি পারছিলাম না। সামনে সেই লোকটাকে হাত দিয়ে ডাকতে লাগলো আমাকে। লোকটা হাত দিয়ে আমাকে ভ্যানে থাকা সাদা কাপড়টার দিকে কি যেন দেখালো। একজন সেই সাদা কাপড়টা সরিয়ে দিল। কাপড়টা সরাতে আমি যা দেখলাম তা আমি আর কোনোদিন দেখতে চাইবো না। আমি দেখতে পেলাম ভ্যানে আমার ছোট বোনটা শুয়ে আছে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি ওই অন্ধকার বারান্দাতে দাঁড়িয়ে থাকলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকলাম, কিন্তু ভয়ে কি পড়ছিলাম তাও জানি না। নড়বার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। একটু পর আমি সম্বিত ফিরে পেলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যা দেখছি সব ভুল। এমন সময় ঘর থেকে আমার ছোট বোনটা বারান্দায় আসলো। জানতে চাইলো আমি বারান্দায় কি করছি। ওকে দেখে আমি সাহস ফিরে পেলাম। ও আমার কাছে এসে রাস্তায় উঁকি দিয়ে বলল, কি যাবি না? ওই যে দেখ আমার লাশ, তুই যাবি না? কথাটা বলে সে খুব জোরে আমার হাতটা চেপে ধরলো। আমি কাউকে বোঝাতে পারবো না আমার অবস্থা তখন কেমন হয়েছিল। শুধু এইটুকু বুঝতে পারছিলাম যে আমি জ্ঞান হারাচ্ছি। সকালে বাসার সবাই আমাকে বারান্দায় খুঁজে পায়। আমার হাতে একটা হাতের ছাপ জখমের মতো হয়েছিল। এবার সবাই আমার কথা গুরুত্ব দেয়। হুজুরের কাছ থেকে পানি পড়া দাবি জানা হয়, কিন্তু আমার এতেও ভয় কাটছিল না। তাই এবার হুজুর তার পরিচিত একজন বড় হুজুর নিয়ে আসেন। উনি আমাদের বাসায় এসে সব পরীক্ষা করেন, কিন্তু কোনো কিছুই বের করতে পারেননি। তবে উনি আমাকে সন্ধ্যাবেলা একা থাকতে মানা করেন, নামাজ পড়তে বলেন এবং বলেন অনেক রাতে খারাপ জিনিস চলাফেরা করে, তাই খুব বেশি কৌতূহল হলে এসব যেন না দেখি। উনি আমাকে 4টা লোহা দেন, যেগুলো আমার খাটের পাশে রাখতে বলেন। এরপর আমি এমন আর ভয় পাইনি। আমি আজও জানি না আমি আসলে কেন এরকম দেখেছিলাম। এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। আমি আমার বন্ধুদেরও আমার এই ঘটনাটা বলিনি। আজ ভূত এফএমে পাঠালাম। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, খুব খুশি হব। আমি জীবনে ছোট ছোট আরো অনেক ঘটনা রয়েছে, সেগুলো পরে জানাবো। আজ এ পর্যন্ত। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন সেটা জানতে চাইলাম না, কারণ আপনি সব সময় ভালোর দলে। মহান আল্লাহ পাক আপনাকে যেন সব সময় সুস্থ ও ভালো রাখেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি অনেক বছর ধরে ভূত এফএমের সাথে আছি এবং আগামীতেও ভূত এফএমের সাথে থাকতে চাই। আমি এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম যেটি সিলেক্ট করা হয়েছিল এবং সেটা পড়ে শোনানো হয়েছিল। এর জন্য ভূত এফএমকে ধন্যবাদ। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম। আমি যে ঘটনাটি পাঠালাম সেটা নাটোরের লালপুর উপজেলাতে ঘটে যাওয়া একটি ঘটনা। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের নির্মম ঘটনা। আমি নাটোর জেলার লালপুর থানার কোনো এক গ্রামে বাস করি। বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি। ঘটনাটি লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
ঘটনাটি আমি মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকে শুনেছি। ওই গ্রামে অনেক প্রচলিত একটি ঘটনা। এবার ঘটনায় আসি। 1985 থেকে 1990 সালের মধ্যে ঘটনা। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, 5 মেয়ে ও 3 ছেলে। মাত্র 6-7 বিঘা জমি ছিল। আজাদ মিয়া একজন দরিদ্র কৃষক। অনেক কষ্ট করে এত বড় সংসারের ভার বহন করতে হতো তাকে। ছেলেদের মধ্যে বড় সন্তান লতিফ, আর ঘটনাটি তাকে নিয়ে। সংসারের অভাব অনটনের কারণে 14-15 বছর বয়স থেকে লতিফ তার পরিবারের সাথে কৃষিকাজ করতেন। লতিফ কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে কোনো এক দোকানে কাপড় সেলাইয়ের কাজ করতেন। 1 বছরের মধ্যে লতিফ সেলাইয়ের কাজ শেখা সম্পন্ন করে। এরপর লতিফ একটি পুরনো সেলাই মেশিন ক্রয় করে তার নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করতেন তিনি। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে তাদের অভাব অনটনের কোনো শেষ নেই। এত বড় সংসারে তার বাবা ও লতিফ উপার্জনের অর্থ দিয়ে কষ্ট করে তাদের সংসারে চালাতে হয়। লতিফের বাড়ির আশেপাশে ছিল অনেক বড় বড় কয়েকটি আম গাছ, বিশাল 2টা লিচু গাছ, আর বাড়ির চারদিকে বাঁশঝাড়। বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি গ্রাম। লতিফ এক গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়েছিল, তখন রাতে লিচু গাছের নিচে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ লতিফের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখল লিচু গাছটি আলোতে ছেয়ে গেছে। এটা দেখে লতিফ প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে লতিফ বাড়ির ভেতরে চলে যায়। এভাবে কিছুদিন পার হবার পর লতিফ ঘটনাটি ভুলে যায়। লতিফ আবার একদিন রাতে ওই লিচু গাছের নিচে ঘুমোচ্ছিল। তখন দেখল আবারও পুরো গাছটি আগের মতো আলোকিত হয়ে গেছে। এবার লতিফ ভয় না পেয়ে সাহস করে বিষয়টি বোঝার চেষ্টা করলো এবং দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে। লতিফ স্পষ্ট দেখতে পাচ্ছে সাদা পোশাক পরে লিচু গাছের ডালে মেয়েটি বসে আছে, আর তার সাদা পোশাক থেকে আলো বের হচ্ছে। সেই আলোতে পুরো গাছ আলোকিত। সেই সাদা পোশাকটির নারীটিকে আর কেউ নয়, সেটি হলো একটি জিন বা পরী। এবার লতিফকে বলল সে যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি করবে না, সাধারণত মানুষের মতো করেই সে কথা বলছে, এবং বলল যে তাকে যে দেখেছে এই কথাটা কাউকে না বলতে। তারপরে এইভাবে প্রতিদিন রাতে কখনো লিচু গাছে কখনো বাগানের নিচে তার সাথে কথা হতো লতিফের। সে কাউকে বলেনি। হঠাৎ সবাই লক্ষ্য করলো তাদের সংসারে অভাব দূর হতে লাগলো। সে এবং তার বাবা উপার্জনের অর্থ দিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে লাগলো। কিছু অর্থ সঞ্চয়ও হতে লাগলো। লতিফের সেলাইয়ের কাজও আগের তুলনায় অনেক বেশি হতে লাগলো। সবকিছুতে বরকত লাভ হচ্ছিল। লতিফ প্রতিদিনের মতো এক রাতে সেই মেয়েটির সাথে কথা বলছিল। হঠাৎ পাশের বাড়ির একজন দেখে ফেলে। তার নাম খলিল বিহারী, আর বিহারী বলতে পাকিস্তানি একটি বংশকে বোঝায়। তিনি একজন কবিরাজ ও কৃষক। তবে কবিরাজ হিসেবে তার অনেক সুনাম ছিল। অনেকেই বলে সে নাকি কালো জাদু করতে পারে। খলিল বিহারী লতিফকে জিজ্ঞাসা করে, এখানে তুই এত রাতে কি করিস? একটু আগে এখানে অনেক আলো দেখলাম, কিসের আলো? লতিফ বলল, কই না তো, আমি তো কোনো আলো দেখিনি। এইভাবে কথা এড়িয়ে সে বাড়িতে চলে গেল। আবারও আগের মতোই গভীর রাতে তার কথা হয়। মানুষের আসার শব্দ পেলেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়, আলো ছড়ানো বন্ধ হয়ে যায়। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ একদিন সেই মেয়েটি লতিফের সাথে দেখা করতে আসা বন্ধ করে দেয়। তারপর থেকে লতিফ অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে লতিফ রোগা হয়ে যেতে থাকে। তার শরীরে হাড় ছাড়া মাংস ছিল না। তার সব সময় চিৎকার করে সে কান্না করত। বাদুড়ে যেমন করে ডাকে ঠিক সেইভাবে কান্না করত, মাঝে মাঝে বিড়ালের মতো সুরে। লতিফের পরিবার এবার এলাকার অনেক ডাক্তার দেখিয়ে কিছুতেই ভালো করতে পারল না। তার বাবা জমি বিক্রি করে। বড় বড় ডাক্তার দেখিয়ে কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি ছিল লতিফ, কিন্তু কিছুতেই কিছু হয় না। রোগটা কি সেটাও ডাক্তার বলতে পারে না। এভাবে 1 বছর পার হয়ে গেল। পরে একজনের কথা মতো তাকে চাঁপাইনবাবগঞ্জের কোনো এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়।
তখন হুজুর বলেন, অনেক দেরি হয়ে গেছে, একে আর বাঁচানো যাবে না, তাকে কালো জাদু করা হয়েছে। হুজুর আরো বলেন, এই কালো জাদুটি করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে বিড়ালটি জবাই করা হয়েছে, তারপর বিড়ালের শরীরে কয়েক হাজার সূঁচ লাগানো হয়েছে এবং মন্ত্র পাঠ করা হয়েছে। এই কালো জাদুটি তারপরে তৈরি করা হয়েছে। এরপরে বিড়ালটি নদীর পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। হুজুর বলেন, তাকে বাঁচানো যাবে না। বাঁচানো যেতে পারে, তবে একটা শর্ত আছে, ওই মৃত বিড়ালটিকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু এই কাজটি কারো পক্ষে সম্ভব নয়, তাই তাকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। হুজুর আরো বলেন, লতিফের সাথে যে মেয়েটি ছিল তার শরীর বন্ধ করার কারণে এবং বাড়িটাও কালো জাদু দিয়ে বন্ধ করার কারণে জিন পরি বা মেয়েটি লতিফের কাছে আসতে পারে না। হুজুর লতিফের শরীরের বন্ধটা নষ্ট করে দেয় এবং বাড়ি বন্ধ সেটাও নষ্ট করে দেয়। কিন্তু কে এই কালো জাদুটি করেছে সেটা হুজুর বলতে অস্বীকার করেন। এবার লতিফকে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারে কান্নার ছায়া নেমে আসে। পুরো গ্রামে লতিফের কথাটি ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন দলে দলে দেখতে আসে তাকে। সেই রাতেই মেয়েটি শেষবারের মতো লতিফের সাথে দেখা করতে আসে। লতিফ এবার সব লোকজনকে বাইরে যেতে বলে। তখন মেয়েটি লতিফকে বলে, কালো জাদু দ্বারা পুরো বাড়িটি বন্ধ করে রেখেছে, তাই আমি বাড়িতে বা শরীরে প্রবেশ করতে পারিনি। সে আরো বলে, কালো জাদু করেছে আর সে আর কেউ নয়, খলিল বিহারী। আর তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। সবকিছু বলে জিন পরিটি কান্না করতে শুরু করে। তারপর সে রাতে লতিফ এবং তার পরিবারের সকল লোকজনকে এই ঘটনাটি বলে যায়। সেই ঘটনাটি বলার কিছুক্ষণ পরে ভোরের দিকে লতিফ চলে যায় না ফেরার দেশে। অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, চলে গেল একটি মায়ের সন্তান, সবাইকে ছেড়ে গেল উপার্জনের সেই ছেলেটি, ঝরে গেল একটি বীর মুক্তিযোদ্ধার সন্তানের প্রাণ। তারপর থেকে এলাকাবাসী খলিল বিহারীর উপরে সব ক্ষোভ প্রকাশ করে, কিন্তু প্রমাণ তো নেই, কালো জাদুর বিচারের কোনো আইন নেই। খলিল বিহারী অস্বীকার করে। বাড়ি ছাড়া কিছু দূরেই দাফন করা হয় লতিফকে। এরপর থেকে প্রতিদিনই লোকজন আসতো গভীর রাতে, কবরটি আলোকিত হয়ে থাকতে দেখতো এবং কবরের পাশে দেখতো কেউ যেন কান্না করছে। সময়ের অনেক ব্যবধানে এখন লতিফের কবর আলোকিত হয় না। এখন আর কেউ কবরে কান্নাও করে না। লতিফকে সবাই আস্তে আস্তে ভুলে গেছে। ভুলেনি শুধু মা বাবা, এখনো উপার্জনের সেই ছোট ছেলেটি কথা মনে হলে কান্না করে বাবা মা। কবিরাজ খলিল বিহারী এখনো বেঁচে আছে। এখন তার বয়স 107 বছরের বেশি। তিনি যে লতিফকে কালো জাদু করেছিলেন, এখন তিনি সেটা স্বীকার করেন। তিনি মনে করেন যে তিনি যেটা করেছেন সেটা ভুল। লতিফ বিহারী এখন 11 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। লতিফের মতো শরীরের গড়ন হয়েছে। খলিল বিহারীর শরীরে হাড় ছাড়া মাংস নেই, বাদুরের মতো কালো হয়ে গেছে, আর কান্না করেও বাদুরের ডাকের মতো। খলিল বিহারী এখন মনে করে হয়তো মৃত্যু তাকে ভুলে গেছে। কালো জাদুর অভিশাপ এখন তার এই করুণ পরিণতি ডেকে নিয়ে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া গত 4 বছর আগে মারা গেছেন। আজাদ মিয়ার কয়েকজন সন্তান বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন। ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। আমি ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসূল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম তানভীর। আমার কিছু সমস্যার কারণে আপনাদের স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। কাজের ব্যস্ততায় প্রতি শুক্রবার রাতে ঘটনাগুলো শুনতে না পারলেও 2-1 দিন পরে বা কখনো অ্যাপসের মাধ্যমে, আমাদের অ্যাপ দিয়ে তিনি সেগুলো শুনে থাকেন। এবং তিনি বলছেন তিনি বর্তমানে মিরপুরে থাকেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2014 সালের রমজান মাসের। সেদিন 8 কি 9 রোজা চলছিল। বলে রাখা ভালো, আমি তখন রোজাতে তারাবি খতম পড়তাম না। সেই তারাবির সময়টা আমরা বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায়
বসেছিলাম। আমার বাবা তখন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার আশেপাশে ছিলেন। ঠিকানা সঙ্গত কারণে গোপন রাখলাম। ঘটনার দিন আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। আমরা 3 বন্ধু। আমাদের পারিবারিক একটি গাড়ি ছিল, সেটি আমি প্রায়শই ব্যবহার করতাম। সেদিনও গাড়িটি নিয়ে বের হয়েছিলাম। যেই ভাবা সেই কাজ। বলে রাখা ভালো, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি রাস্তায় জ্যাম থাকে। তারাবির সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো। আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে আরেকটু সময় নেভালে যাবে। যারা চিটাগং থাকেন বা যারা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন। সেখানে কাঁকড়ার ভুনা, পেঁয়াজু অনেক বিখ্যাত। ওখানেই যেত যেত সবাই খাবার জন্য। আমরাও গেলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করতে করতে আমাদের প্রায় রাত 10টার কাছাকাছি বেজে যায়। এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতেঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না। সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত, অনেক শুনশান হয়ে যেত এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে। এখানে প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন অজ্ঞাতনামার লাশ পাওয়া যেত। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে উন্নত করা হয়েছে এবং তখনকার সময়ে তেমনটা ছিল না। কাঠঘর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10:10 অথবা 10:15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম। আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, তারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30 কি 40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমন ভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওই রকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো। আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না। তাই গাড়িটা না থামিয়ে চলে যায়। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই, একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট যাচ্ছে বা হাতের ইশারা করছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না, সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর মেয়েটির চেহারা ক্ষোভ ছিল, মেয়েটির চেহারায় বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে। এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল, টান দে। আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম, 60 থেকে 70-এর ওপরে চলে গিয়েছিল। কিন্তু আমাদের গাড়ি অতটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আস্তে যাচ্ছে। আমি খুব জোরে এক্সেলেটরে
পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না। ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠল, কি সমস্যা? বলে রাখা ভালো, আমাদের পেছনে বন্ধু ঘটনার কিছুই দেখেনি, কারণ সে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঠিক মিনিট 5 পরে আমরা আবারও সামনে মেয়েটিকে দেখতে পাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না। মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে, যার ওজন কারণে গাড়িটি সামনের দিকে এগোতে পারছে না। সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করে জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা দুটি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে সেটি আমাদের সবারই ধারণা আছে। আমাদের যে ফিলিংসটা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে 10-12 জন মানুষ বসে আছে, গাড়িটি প্রচন্ড ভার। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি এবং তখন আমার কোনো সূরা মুখে আসছিল না। আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা চালাতে থাকি। আমার ফ্রেন্ডের অবস্থা আরো খারাপ। সে বড় বড় চোখ করে বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে। আমি সেখান থেকে কিভাবে 2 নাম্বার নেভি কলোনি পর্যন্ত এসেছি আমি নিজেও বলতে পারবো না। আমি 2 নাম্বার নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি 2 নাম্বার নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দিই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায়। আমি জাস্ট গাড়ির দরজা খুলে বের হয়ে দাঁড়াই এবং সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হসপিটালে। আমার আব্বু আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে। আমার একজন মামা ছিল, সে 2 নাম্বার নেভি কলোনিতে থাকতো, তিনিও ছিলেন সেখানে, তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছি। তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম ফয়সাল কোথায়? পরে বলল সে অন্য একটি রুমে আছে, সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই খালি রাখা হয়, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছিল সেই গাড়িটি, এবং আমার বাবা গাড়িটির দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, কারণ এখানে কিছু ফর্মালিটিস ছিল। আমি বাসায় আসার ঠিক একদিন পর ফয়সাল আমার বাসায় আসে। সে আমাকে একটি পেপার দেখায়। পেপারটি সে ড্রয়িং রুমের টেবিলের উপরে পায়, কয়েকদিন আগের পেপার। আমি বলি এটা কি? এই পেপারে একটি কোণায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায়, দেখি ছবি সেই রাতে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখেই, এবং পুলিশ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে। এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই, তারিখটা দেখে চোখ আটকে যায়, কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল 2 দিন আগে। 4 দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে। আমরা দুজন একজন দিকে তাকাই, তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি এর আগে মেয়েটির মৃত্যু হয়েছিল। এরপর 1 সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল, আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি। সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে। এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই এবং বিশ্বাস করুন আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম আমার ঠিক মনে একটা ভয় কাজ করতো, আজকেও যদি এমন কিছু দেখে ফেলি। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয়, আবার অনেকের কাছে হাস্যকর, কিন্তু একটা কথাই বলবো, যার সাথে হয় সেই শুধু বুঝে এসবের মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক এবং তা মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। কারণ এই ঘটনাটি হওয়ার পরে আমি প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠত। তবে আমার ঘটনাটি 100% সত্যি, কারণ এটি আমার নিজের সাথে হয়েছে, তাই এর সত্যতা আমি একমাত্র আমিই জানি। আমার পাশের সিটে বসে থাকা বন্ধুটি জানে। আমার সেই বন্ধুটি এখন সুইডেনে থাকে। তার সাথে কথা হলে মাঝে মাঝে সে আমাকে এই ঘটনাটির কথা বলে এবং সে বলে এখনো নাকি সেই দৃশ্য ভেবে ভয় পায়। যেই পেপারটি আমরা ছবি দেখেছিলাম সেই পেপারটি আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে, কিন্তু যখন ঢাকা শিফট হই তখন পেপারটি আমি হারিয়ে ফেলি, আর কখনো দেখিনি পেপারটি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভূত আসমের জন্য অনেক শুভকামনা রইল, এভাবেই সামনের দিকে এগিয়ে যাক সেই দোয়া করি। ইমেলটি
সেই দোয়ার করেই শেষ করছি। এই বলে তিনি তার ইমেইলটি শেষ করেছেন। এরপরে তিনি তার মিরপুরের অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।